বন্ধুরা আবারও চলে এসেছি নতুন কোনো ভিডিওতে। রওশনস ট্যুর আপনাদের জন্য নিয়ে এসছে আরও একটি নতুন ভিডিও। আমরা আজকে চলে এসেছি এমন একটি ঐতিহাসিক জায়গায়, এবং সেই জায়গাটা আমরা একসাথে ছয়টি মন্দির দেখতে পাবো হিন্দু ধর্মাবলম্বীদের জন্য। যে মন্দিরগুলোর নাম আমরা আপনাদেরকে জানাবো, যেমন আমরা ভেতরে যাব আর দেখাবো। আসেন যাওয়া যাক। চলে এসেছি আমরা সেই মন্দিরের কাছে, এবং সেই মন্দির আমার পেছনে যে গেটটি দেখা যাচ্ছে এটাই সেই মন্দিরের মূল গেট। আমরা ভেতরে যাব এবং এইখানে একই জায়গায় ছয়টি মন্দির, সেইগুলোকে আপনাদেরকে একটু দেখাবো। আসেন ভেতরে যাওয়া যায়। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি নাটোর সদর 0 পয়েন্ট থেকে 3 কিলোমিটার দূরে দীঘাপতিয়া এলাকায়। আজ আমরা আপনাদের দেখাবো প্রায় 300 বছরের পুরনো সনাতন ধর্মের তীর্থস্থান, যেটি নাটোরের দীঘাপতিয়া অঞ্চলে অবস্থিত। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী প্রসন্ন কালী মন্দিরের ঠিক সামনে। এইটি হচ্ছে দীঘাপতিয়া রাজ দেবোত্তর স্টেট নাটোর, স্থাপিত 1734 খ্রিস্টাব্দ। এই 6টি মন্দিরের মধ্যে একটি। আমরা যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। আসেন। 1734 খ্রিস্টাব্দে দীঘাপতিয়া রাজা তার রাজপরিবারের জন্য সে সময় নির্মাণ করেছিলেন এই মন্দিরগুলো। একই বাউন্ডারিতে কয়েক একর জমির উপর রাজপ্রাসাদের নকশার সাথে মিল রেখে নির্মাণ করেছিলেন পাঁচটি মন্দির। এখন যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, আমরা আসলাম এখন 2 নম্বর মন্দিরে। এইটা আমার পিছনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে শিব মন্দির। আমরা এই মন্দিরটাকেও আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো। শিব মন্দির তৎকালীন সময়ের আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মাণ করা মন্দিরগুলো আজও টিকে আছে জাগ্রত অবস্থায়। এখানে প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় ভক্তবৃন্দরা এসে পূজার্চনা করেন। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত ভক্ত অনুরাগীরা আসেন এই মন্দিরগুলো পরিদর্শন করতে। আমার পেছনের এখন যে মন্দিরটা, এটা হচ্ছে দুর্গা মন্দির। আমরা এখন 3 নম্বর মন্দিরে অবস্থান করছি, এবং আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শনার্থী আসে, প্রায় প্রতিদিনই তারা আসে এবং মন্দির দর্শনেই আসে। তাদের মতো আমরাও দেখব এবং আপনাদেরকে দেখাবো। আমরা এই মন্দিরে আসার পর এখানে যে দর্শনার্থীরা আসলো তাদের সাথে একটু কথা বলে জানলাম, এনাদের কারো বাড়ি নাটোরে না। ওনারা নাটোরের, আপনারা কোথেকে আসছেন? ওনারা সৈয়দপুর থেকে আসছেন, এবং নাটোর রাজবাড়ি দর্শনে আসার পর ওনারা যখন খবর পায় যে এখানে 6টি মন্দির একই জায়গায় অবস্থিত, তখন ওনারা এখানে দর্শনে আসেন এবং ওনারা এখন দর্শন করছেন। ধন্যবাদ আপনাদেরকে। এখন আমার পেছনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এইটি হচ্ছে কৃষ্ণজির মন্দির। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরানো রাজবাড়ির আদলে এই মন্দিরটি, এবং আমরা এখন আরও কাছে যাব এবং আরও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি।
এবং ঠিক এই মন্দিরটির পাশে যে মন্দিরটি, এইটা হচ্ছে লোকনাথ মন্দির। এটা একেবারেই নতুন, এটা এখনো সম্ভবত উদ্বোধন হয়নি। আমরা আপনাদেরকে আরো একটি মন্দির আছে সেটি দেখাবো। আসেন। এইবার যে মন্দিরটি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রাধা কৃষ্ণের ঝুলন মন্দির বলা হয়ে থাকে। আপনাদেরকে একটু যদি কাছ থেকে দেখানো যেত, আসলে দূর থেকে দেখানো বোঝানো যাবে না। আসেন। আমরা এখানে আসার পর এখানকার স্থানীয় যিনি বাসিন্দা তার সাথে আমরা একটু কথা বলবো। ভাই, আপনার নামটা যদি বলেন। আমার নাম শ্রী শুভকুমার প্রামাণিক। শুভকুমার প্রামাণিক। তো আমরা এই মন্দিরটার নাম জানলাম যে ঝুলন মন্দির। আসলে আপনি কি বলতে পারবেন যে এই মন্দিরটা কেন ঝুলন মন্দির নাম হলো? এটা রাধাকৃষ্ণের যখন ঝুলন যাত্রার অনুষ্ঠান হয়, কৃষ্ণকে এখানে নিয়ে আসে ঝুলন করানো হয় এখানে। এটাই উৎসব, ঝুলন যাত্রা নামেই অনুষ্ঠানের। এইটা আলাদা একটা উৎসব হয়, এটাই উৎসব, যার কারণে এই মন্দিরটার নামও ঝুলন নামকরণ মন্দির। ঝুলন মন্দির। এটা এবং এখানে কিন্তু সংস্কার করা। প্রতিদিনই মনে হয় দর্শনার্থী আসে, দর্শনার্থী আসে, প্রতিদিন নিত্যদিনে নিত্য ভোগ হয়, পূজা প্রার্থনা হয়, এবং পুরোহিত এখানে আছে। ঠাকুর পুরোহিত হ্যাঁ, পুরোহিত যিনি আছে। নিয়োগ আছেন সবাই সেটাই। আছে এখানে। বন্ধুরা, আপনারা এক ভক্তের মুখে শুনছিলেন রাধাকৃষ্ণের ঝুলন যাত্রাকে কেন্দ্র করে যে উৎসব পালন করা হয় তাকে ঝুলন পূজা বলা হয়। আর সেই উৎসবকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছিল এই ঝুলন মন্দির। লক্ষ্য করলে দেখা যায় রাধাকৃষ্ণের মূর্তিকে এই মন্দিরে একটা ঝুলন্ত আসনে রাখা হয়েছে। আর এ কারণেই এই মন্দিরটিকে বলা হয় ঝুলন মন্দির। সেটাই। আমার পাশে এখন আপনারা যে আটচালাটি দেখছেন, এইখানে একটা সময় ভোগের ব্যবস্থা ছিল, এবং এইখানকার সেই সময়কার ভোগের ইতিহাস যদি আমরা একটু শুনতে চাই, তো আমি এইখানে এখন আমার পাশে দাঁড়িয়ে আছেন এইখানকার যে মন্দির কমিটি, সেই কমিটির প্রচার সম্পাদক, সেই দাদার সাথে কথা বলবো। দাদা, আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আসলে এই আটচালাটা কি কাজে ব্যবহার হতো এবং এখানকার ভোগ বা মন্দিরে কিভাবে কি দেওয়া হতো। আমরা যতটুকু পর্যন্ত জানি, সিনিয়র পার্সন থেকে শুনছি, অনেক দাবি কথাদের সাথে জোরে শুনছি বলেন। আমরা, হ্যাঁ। যে এখানে যখন হলো নিরামিষ ভোগ হতো এই মন্দিরে, কৃষ্ণজি মন্দিরে নিরামিষ ভোগগুলো যারা খাতো, মানে আমরা ভক্তবৃন্দ, এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হ্যাঁ, হচ্ছে কৃষ্ণজির মন্দির, কিন্তু এখানে এই ভোগ হতো মন্দিরে নিরামিষ। সেই নিরামিষ ভোগের মানে মানুষজন এখানে খাওয়া দাওয়া করতো এই আটচালাতে। আচ্ছা। তারা এই গেট দিয়ে বের হয়ে চলে যেত তারা। এবং অপোজিট পাশে যে মন্দিরটা আছে, কালী মন্দির আছে, ওই যে আমরা যেখানে opposite-এ- কালী মন্দিরটা দেখি। হ্যাঁ, কালী মন্দির আছে, কালী মন্দিরে আটচালা আছে। আচ্ছা। ওইখান থেকে তারা আমিষ খেত, ওখানে পাঁঠা বলি হতো, আমিষ খেয়ে তারা ওখান থেকে বের হয়ে চলে যেত। এটা আচ্ছা। রাজার প্রসন্ননাথ রায় বাহাদুরের মন্দির। হ্যাঁ। এখান থেকে এভাবেই পরিচালনা করা হতো আগে, এবং এখনো সেম নিয়মেই চলে আর কি। আমি যেটা বলতে চাচ্ছি যে রাজার আমলে যেই আমিষ এবং নিরামিষের ব্যাপারটা ছিল সেটা এখনো চলমান। জি, যারা নিরামিষ খাবে তারা কৃষ্ণজির মন্দির দিয়ে খেয়ে বের হয়ে যাবে, হ্যাঁ, এই রাস্তা দিয়ে বের হয়ে। আর যারা আমিষ আমিষ খাবে খাবে মানে তারা যেখানে ওই বাড়ি- পাঁঠা বলি হয়, হ্যাঁ। সেই কালী মন্দিরের সামনে ওখানে আমিষের ব্যবস্থা আছে, এবং ওখানে খেয়ে তারা ওই মন্দির ওই গেট দিয়ে চলে যাবে। ওপারে প্রসাদ ওখানেই থাকবে, এখানে প্রসাদ এখানে থাকবে, এখানে প্রসাদ ওখানে যায় না, ওখানকার প্রসাদ এখানে আচ্ছা যায়। আচ্ছা 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 এটা এখানকার নিয়ম। আচ্ছা আচ্ছা। আসেন আমরা যদি একটু দেখি। আপনারা শুনছিলেন রাজা প্রসন্ননাথ রায়বাহাদুরের সে সময়কার রীতিনীতির কথা, যেগুলো আজও এই মন্দিরগুলোতে পালন করা হয়। আমরা এখন যেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এইটাই সেই শ্রী শ্রী প্রসন্ন কালী মন্দির, এবং আমরা যেইখানটায় দাঁড়িয়ে আছি এইখানেই পাঁঠা বলির ব্যবস্থা করা হয়। এবং আমার হাতের বাম পাশে যে চালাটা দেখতে পাচ্ছেন, সেইখানে ভোগের ব্যবস্থা করা হয়, এবং এইখানে আমিষের ভোগের ব্যবস্থা করা হয়। আমরা এখন দাদার সাথে কিছু কথা বলবো এইটাই, যে সারা বছর এখানে যেহেতু ছয়টি মন্দির, এবং সারা বছর এখানে কি কি পূজা অর্চনা হয়, ওনারা কমিটির তরফ থেকে কি কি আয়োজন করে থাকেন, সেটা আমরা শুনবো দাদার মুখ থেকে। দাদা, আপনি বলেন। আমাদের একটা হচ্ছে যে প্রসন্ন কালী মন্দির। জি জি। এটা অমাবস্যা দেবানীতি অমাবস্যা হয়, কার্তিক মাসের অমাবস্যার মধ্যে। এটা হচ্ছে হলো একদিন ব্যাপী অমাবস্যা কালী পূজা হয়। আচ্ছা। এখানে পাঠা বলি হয়, এখানে অনেক ভক্তবিন্দু আসে আর কি। আচ্ছা। এখানকার কমিটি কিছু হলো চাঁদাপত্র দেয়, বাইরের কিছু ভক্তবিন্দু আছে, চাঁদাপত্র দিয়ে আমরা এখানে পূজাটা করি। আচ্ছা। পাশে যেটা দেখতেছেন শিব মন্দির, শিবরাত্রিতে পূজা হয় এটা। আর
তারপরে দেখতেছেন দুর্গা মন্দির, এটা অক্টোবর মাসে হলো পূজা হয়, যেটা হলো আশ্বিন মাস পরে বাংলায় আর কি। আশ্বিন মাসে এটা পূজা হয়, এটা 5 দিন ব্যাপী আমরা ব্যাপক পরিসরেই 5 দিন মোটামুটি ব্যাপী? হ্যাঁ 5 দিন ব্যাপী আচ্ছা, এটা দুর্গা ব্যাপক মন্দির। খরচেরও ব্যাপার থাকে ব্যাপক তো এখানে। খরচের একটা বিষয় থাকে অবশ্যই। আমরা যে যতটুকু পারি সম্ভব, অনেকে ভক্তবৃন্দ থেকে চাঁদাপত্র দিয়ে আমরা কালেকশন করে সরকার থেকে কিছু অনুদান পাই, সরকার থেকে আমরা অল্প কিছু সেটা দিয়ে আমরা লোকবল দিয়ে আমরা ওই পূজাটা পার করি। তারপরে আছে আমাদের কৃষ্ণজির মন্দির। কৃষ্ণজির মন্দিরটা হচ্ছে আপনার যখন রাধাকৃষ্ণের জন্মাষ্টমী আছে, দোল হয়, এগুলো অনুষ্ঠানে আমরা হচ্ছে হলো কৃষ্ণজির অনুষ্ঠান করি আমরা। তারপরে আছে আমাদের হলো লোকনাথ মন্দির, নতুন একটা সংস্কার করা হয়েছে, মানে নতুন মন্দির স্থাপন করা জি, আমরা হয়েছে। দেখলাম সেটা। যে মন্দিরে এখনো পূজা শুরু হয়নি, তবে এই নতুন বছরের জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে আমাদের নতুন বিগ্রহ স্থাপন করা হবে এবং কিভাবে পূজা অর্চনা এবং এইটাই প্রথম উদ্বোধন হতে যাচ্ছে এবং কি আমাদের একেবারে চলমান থাকবে সারা বছর আর কি। এটা তারিখটা আরেকবার বলে দেন, কারণ এটা 19শে জ্যৈষ্ঠ। 19শে জ্যৈষ্ঠ। হ্যাঁ, তারপর সে যেটা দেখলেন ওটা ঝুলন মন্দির, এটা যখন ঝুলন যাত্রার অনুষ্ঠান হচ্ছে কৃষ্ণে, তখন ওই ঝুলন মন্দিরে ঝুলনের অনুষ্ঠান করা হয়। 23-24 জ্যৈষ্ঠ আমাদের এই মন্দিরে 2 দিন ব্যাপী লীলা কীর্তন এবং 25 তারিখে শনিবার হচ্ছে, শনিবারে আমাদের এখানে হচ্ছে মহাপ্রভুর ভোগ দিয়ে মহন্ত বিদায় একটা অনুষ্ঠান আমরা করছি। আচ্ছা, তার মানে আমরা আপনার মুখ থেকে যেটুকু জানতে পারলাম, তাহলে আপনাদেরকে সারা বছরই ব্যস্ত থাকতে হবে। হ্যাঁ অবশ্যই, যেহেতু এখানে অনেকগুলো মন্দির, 6টি মন্দির, এছাড়াও আবার হচ্ছে এখানে হচ্ছে ভাদ্র মাসে আমাদের এখানে 3 দিন ব্যাপী, এর আগে 2 দিন ব্যাপী করছিলাম আমরা কৌশিকী কালী পূজা, এবার আমরা 3 দিন ব্যাপী কৌশিকী কালী পূজা করছি আর কি। এবং কি এটাও চলমান, মানে মোট অনুষ্ঠান দিতে গেলে প্রায় 9টা-10টা আমাদের অনুষ্ঠান এখানে পড়ে যায়, সারা বছরই ব্যস্ত হ্যাঁ থাকে। সারা বছরই পড়ে যায়। দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং আমরা অনেক তথ্য আপনার মাধ্যমে জানতে পারলাম এবং আমরা চেষ্টা করলাম আমাদের যারা দর্শক শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে জানানোর। তো এইটাই আজকের মতো, আমরা এখান থেকেই বিদায় নিব। আপনাদের সবাইকে এই মন্দির প্রাঙ্গণে আসার নিমন্ত্রণ, আমন্ত্রণ যেটাই বলেন সেটাই জানাচ্ছি। আসার ঠিকানাটা আমি বলে দিই, আমরা নাটোর যে রাজবাড়ি, দীঘাপতিয়া যে রাজবাড়ি, সেই রাজবাড়িতে যেতেই যে আমাদের এমকে কলেজ, দীঘাপতি এমকে কলেজ পার হয়ে এসে হাতের ডান সাইডে ওখানে সাইনবোর্ড দেয়াই আছে এবং ওইখানে আসলে আপনি যে কাউকে বললে আপনাদেরকে মন্দিরটি দেখিয়ে দিবে। তো এটাই আজকের মতো, এখানেই। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন, দেখা হবে আবারও। আচ্ছা, ঠিক আছে।